কয়েক বছর জেলের অন্ধকারে কাটিয়ে যখন একজন মানুষ আবারও মুক্ত আকাশ দেখে, তখন সে ভাবে তার পুরনো জীবনটা ঠিক আগের মতোই থাকবে। কিন্তু বাস্তবটা হয় সম্পূর্ণ উল্টো। যে বন্ধুকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল, আজ সেই মানুষটাই তার জীবনের সব থেকে বড় বিশ্বাসঘাতক। তার নিজের স্ত্রী এখন অন্য কারো আশ্রয়ে। কিন্তু এটা কি শুধুই পরিস্থিতির শিকার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে নিষিদ্ধ সম্পর্ক, লালসার বিকৃত মানসিকতার এক অন্ধকার খেলা? কিছু জীবন জড়িয়ে পড়ে এক জটিল সম্পর্কের ফাঁদে, আর সেই ফাঁদের শেষ কোথায় তা জানতে হলে দেখতে হবে পুরো মুভিটা। চলুন শুরু করি আজকের মুভি কাটাকুটি 2। মুভি শুরু হয় একটা আদালত থেকে। এই লোকটির নাম হলো সমীর মণ্ডল। নন্দিনী গুপ্ত নামের এক ছাত্রীর হত্যা মামলায় দীর্ঘ 7 বছর 8 মাস 29 দিন জেল খাটার পরেও পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী জোগাড় করতে পারেনি। তাই আজকে সমীরকে আদালত থেকে সসম্মানে ছেড়ে দেয়। আদালতে নির্দোষ প্রমাণ হলেও তিনি সমাজের কাছে একজন অপরাধী। নিউজে এটা দেখানো হলে আশেপাশের মানুষ ভাবতে থাকে সমীরই আসল দোষী। সে হয়তো টাকা দিয়ে প্রমাণ লোপাট করেছে, পুলিশকে হয়তো ঘুষ খাইয়ে জেল থেকে ছাড়া পেয়েছে। এই মেয়েটির নাম হলো তুলি। এটি হলো সমীরের মেয়ে। সে তার আঁকার শিক্ষক ধ্রুবর প্রতি একটু দুর্বল। তুলি ধ্রুবকে আকর্ষিত করার চেষ্টা করলেও ধ্রুব তাকে কোনো পাত্তা দেয় না। অন্যদিকে সমীর জেল থেকে বেরিয়ে তার জেঠুর বাড়িতে যায়। সমীর সেখানে গিয়ে জানতে পারে তার জেঠু 2 বছর আগেই মারা গেছেন। সেখানে গিয়ে তার জেঠিমাকে তার একমাত্র মেয়ের কথা জিজ্ঞাসা করলে তার জেঠিমা তাকে বলে, তোমার স্ত্রী সুষমা এখন তোমার বন্ধু অশোকের সাথে সংসার করছে। এই কথাটা শুনে সমীর যখন তার জেঠুর বাড়ি থেকে বের হতে যায়, তখন তার জেঠিমা তাকে একটা পুরনো ফোন আর চার্জার দেয় এবং অশোকের ঠিকানাটাও দেয়, আর তাকে বলে, তুমি সেখানে গিয়ে আবার কোনো অশান্তি করো না, কারণ তোমার মেয়ে এখন অন্য কাউকে বাবা হিসেবে চেনে। তখন সমীর বলে, সুষমা এখন অন্য কারো স্ত্রী হয়েছে, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার নিজের সন্তানকে কখনোই আমি পর হতে দেব না। এরপর আমাদের সুষমাকে দেখানো হয়। সুষমা যখন রান্না করছিল, তখন তার মেয়ে তুলি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আনন্দে বলে, মা, বাবা আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। মা, আমি জানতাম যে আমার বাবা কোনো দোষ করেনি। এটা শুনে সুষমা বিরক্ত হয়ে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তোমার বাবা হলো অশোক আর অন্য কেউ নয়। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এই বিষয় নিয়ে অশোকের সামনে যেন কোনো কথা না ওঠে। অশোক এটা শুনলে কষ্ট পাবে। তুলির মনটা খারাপ হয়ে যায়। সিন চলে আসে সমীরের কাছে। সমীর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন পল্টু নামের একজন কাগজ বিক্রেতা সমীরকে দেখে ভয়ে বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে বলে, নন্দিনী মার্ডার কেসের সেই খুনি আজকে ছাড়া পেয়ে গেছে। আসলে পল্টু ও তার স্ত্রী সোনালি ছিল নন্দিনী হত্যার সাক্ষী। 7 বছর আগে যখন তারা প্রেমিক প্রেমিকা ছিল, তখন তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা ভাঙাচোরা বাসে ওঠে এবং সেই বাসে ওঠার পরই সেখানে নন্দিনীর মৃতদেহ দেখতে পায়। সোনালি সমীরের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছিল। তারপর আমাদের দেখানো হয় তুলির সেই আঁকার শিক্ষক ধ্রুব ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেটা তার সাথে ছোটবেলায় ঘটেছিল। ছোটবেলায় বুলটি নামের এক প্রতিবেশী মেয়ে ধ্রুবর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। সেই ট্রমা থেকে ধ্রুব এখনো বেরোতে পারেনি। অন্যদিকে আমাদের এক সাংবাদিককে দেখানো হয়। এই সাংবাদিক মেয়েটির নাম হলো রাকা। রাকা ও তার সহকারী এক ছেলে টিনটিন সমীরকে খুঁজতে খুঁজতে সমীরের কাছে এসে পৌঁছায়। রাকাকে দেখার পর সমীর তাকে চিনতে পারে। আসলে সমীর ছিল রাকার প্রতিবেশী। প্রতি বছর রাকা তাকে ভাইফোঁটা দিত। একবার রাকার মায়ের অসুস্থতার সময় সমীরই রাকার মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেই কৃতজ্ঞতা বোধ থেকে রাকা সমীরকে তার নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। কিন্তু পরের দিন সকালে তার অ্যাপার্টমেন্টের লোকজন সমীরকে নিয়ে আপত্তি করতে থাকে। তারা সবাই বলতে থাকে তারা একজন খুনির সাথে সিঁড়ি বা লিফট কোনো কিছুই শেয়ার করতে পারবে না। সমীর কোনো ঝামেলা না বাড়িয়ে রাকার বাড়ি থেকে বেরিয়ে যায়। রাকা তার অফিসে গিয়ে সমীরের এই মামলার ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। মামলা চলাকালীন সমীরের বাসের কন্ট্রাক্টর পিন্টু সাক্ষী দিয়ে বলেছিল, সমীর এমনিতে ভালো মানুষ হলেও বাস কেউ নোংরা করলে বাচ্চাদের বকাঝকা করত। নন্দিনী একবার বাসে ছবি এঁকেছিল বলে উনি তাকে খুব বকেছিলেন। আর এই সামান্য ঘটনাকেই উকিল বড় করে প্রমাণ করার চেষ্টা করেন যে সমীরই আসল খুনি। রাকা ঠিক করে যেভাবেই হোক আসল খুনিকে সে খুঁজে বের করবে এবং সমাজের কাছে সমীরের সম্মান ফিরিয়ে দেবে। অন্যদিকে সমীরের জেল থেকে ছাড়া পাওয়ার কথা শুনে অশোক প্রচন্ড ভয় পেয়ে যায়। অশোক ভয় পেতে থাকে এটা ভেবে যে সমীর হয়তো তার কাছ থেকে তুলিকে কেড়ে নেবে। অশোকের একটা ফোনের দোকান আছে। সমীর সেই ফোনের দোকানের কাছে গেলে দেখে অশোক তার মেয়ে তুলিকে স্কুলে যাওয়ার জন্য একটা টোটোতে তুলে দিচ্ছে। সমীর নিজের মেয়েকে অন্যের সাথে দেখে প্রচন্ড রেগে যায়। সেই সময়
সময় অশোক সমীরকে দেখতে পেলে সমীরকে শান্ত করার জন্য এক জায়গায় বসে কথা বলতে গেলে সমীর রেগে গিয়ে অশোককে বলে, আমি জেলে যাওয়ার পরই আমার স্ত্রীকে নিজের করে নিলে, আর কেনই আমার মেয়েকে অন্য পরিচয়ে বড় করছো। অশোক তখন সমীরকে বলে, তুমি জেলে যাওয়ার পর সুষমা আর ছোট্ট তুলি প্রচন্ড অসহায় হয়ে পড়েছিল, এমনকি তোমার জন্য স্কুলে তুলিকে অনেক কথা শুনতে হতো। ওই বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না। আমি যা করেছি তোমার পরিবারের ভালোর জন্যই করেছি। তুলির ভবিষ্যতের কথা ভেবে আমি নিজে কোনো সন্তান নিইনি, আর এই বিয়ের কারণে আমার নিজের পরিবার আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি বাবা হিসেবে তুলির জন্য যা যা করেছি তুমি সেটা কখনোই করতে পারতে না। তখন সমীর ইমোশনাল হয়ে বলে, আজকে তো আমার মেয়ের জন্মদিন, দয়া করে আমাকে দূর থেকে হলেও আমার মেয়েকে একবার দেখতে দিও। আমি আমার মেয়েকে একবার দেখে এই শহর ছেড়ে চলে যাব। এই বলে সে অশোককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিন কাট হয়ে চলে যায় তুলির জন্মদিনের পার্টিতে। তুলি আজকে ঠিক করেছে সে তার আঁকার শিক্ষক ধ্রুবকে প্রপোজ করবে। তুলির জন্মদিনের জন্য সুষমা আর অশোক তুলিকে একটা রূপোর নুপুর আর একটা ফোন গিফট করে। তারপর ধ্রুব সেই জন্মদিনের পার্টিতে এলে তুলি তাকে ছাদে নিয়ে গিয়ে প্রপোজ করে। তুলি ধ্রুবর কাছাকাছি আসতে গেলে ধ্রুব তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। এই সমস্ত দৃশ্যগুলো সমীর আড়াল থেকে সব লক্ষ্য করছিল। অন্যদিকে রাকা যখন রাত্রে নন্দিনীর মার্ডার কেসের ছবি নিয়ে কাজ করছিল তখন রাকার বাবা পাশ থেকে বলে, প্রায় 10 বছর আগে একটা এলাকায় একই রকম ঘটনা ঘটেছিল, সেখানেও একটা আশ্রমের পাশে ঠিক একইভাবে একটা মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। রাকা তার বাবার কথা শুনে বুঝতে পারে এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। পরের দিন সকালে সমীর রাকার সাথে দেখা করে রাকাকে বলে, আজকে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমি অশোককে কথা দিয়েছিলাম আমার মেয়েকে একবার দেখেই চলে যাব। তখন রাকা তাকে বলে, আসল খুনি ধরা পড়লে তুমি আবারও সসম্মানে তোমার মেয়ের সামনে দাঁড়াতে পারবে, তুমি এখনই কোথাও চলে যেও না। এই বলে রাকা আসল খুনিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ধ্রুবর মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। সে একা একা বসে তুলির একটা ছবি আঁকছিল, আর মাঝে মধ্যেই তার ছোটবেলার সেই ঘটনাগুলো তার মনের মধ্যে কাঁটার মতো বিঁধছিল। তাই সে তুলির ভালোবাসা গ্রহণ করতে পারছিল না। মনে অনেক সাহস নিয়ে সে তুলিকে ফোন করে বলে সেও তুলিকে ভালোবাসে। কিন্তু ধ্রুবকে আমরা দেখি এটা তুলিকে বলার পরেই সে তুলির যে পেন্টিংটা করেছিল সেটা ছিঁড়ে ফেলে, যেটা দেখে আমরা বুঝতে পারি তার মনের মধ্যে নিশ্চয়ই কোনো বড় প্ল্যান চলছে। তারপর আবারও ধ্রুবর ছোটবেলার একটা দৃশ্য দেখানো হয়। যখন ধ্রুব তার মায়ের কাছে বসে ছবি আঁকা শিখছিল তখন পাশের বাড়ির সেই বুলটি নামের মেয়েটি তাকে ইশারা করে আড়ালে ডাকে। ধ্রুব যেতে না চাইলেও বুলটি তাকে এমন ভাবে ডাকে যে ধ্রুব ভয়ে বুলটির কাছে যায়। বুলটির কাছে গেলে বুলটি ধ্রুবর সাথে জোরজাবস্তি করতে থাকে। সেই সময় ধ্রুবর মা এই ঘটনাটা দেখে নেয়। ধ্রুব আর বুলটিকে এরকম আপত্তিকর অবস্থায় দেখে ধ্রুবর মা প্রচন্ড রেগে যায়। সিন বর্তমানে এলে আমরা দেখি ধ্রুব তুলির বাড়িতে যায় তুলির সাথে দেখা করার জন্য। সুষমা ঘর থেকে বেরিয়ে গেলে তুলি যখন ধ্রুবর কাছাকাছি আসতে যায় তখন ধ্রুব তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদের জীবনের এই স্পেশাল মোমেন্টটা আমি কোনো একটা স্পেশাল জায়গায় কাটাতে চাই। ধ্রুব তুলিকে আরো বলে আর্ট কম্পিটিশনের সিলেকশন হয়ে গেলে সে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যাবে। এই কথাটা শুনে তুলিও খুশি হয়ে যায়। অন্যদিকে রাকা ও তার সহকারী টিনটিন নামের এই ছেলেটি সেই 10 বছর আগে খুন হওয়া সেই মেয়েটির গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছয়। এখানে গিয়ে তারা জানতে পারে সেই মেয়েটির নাম হলো বিন্তি। বিন্তির বাবার কাছে বিন্তির এই খুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে বিন্তির বাবা অকারণেই রেগে যান। তাদের ওপর প্রচন্ড রেগে গিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারা যখন ফিরে যাচ্ছিল তখন বিন্তির ভাই এসে তাদের বলে, বিন্তি বাম হাতি ছিল আর ছবি আঁকতে খুবই ভালোবাসতো, কিন্তু আমার বাবার আত্মীয়রা তাকে অলক্ষী মনে করে প্রচন্ড মারধর করত। বিন্তি তার আর্ট স্কুলের এক বন্ধু রঙিন নামের একটা ছেলের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু যেদিন তারা পালিয়ে যাবে ঠিক করেছিল সেই দিন রাতেই তাকে হত্যা করা হয়। একটা নেতা আমার বাবাকে টাকা খাইয়ে এই ঘটনাটা চাপা দিয়ে দেয়। বিন্তির কয়েকটা আঁকা ছাড়া সমস্ত স্মৃতি পুড়িয়ে ফেলা হয়েছে। এই সব ঘটনা শোনার পর রাকা নিশ্চিত হয় বিন্তি আর নন্দিনীর খুনের মধ্যে নিশ্চয়ই কোনো মিল রয়েছে। রাকা ভাবতে থাকে এই রঙিন নামের ছেলেটিই হয়তো আসল খুনি, কিন্তু নন্দিনীর খুনের পেছনে তো কোনো নাম নেই। এটা জানার জন্য নন্দিনীর বাড়িতে রাকা আর টিনটিন যায়। সেখানে গেলে নন্দিনীর বাবা সমীরের ছাড়া পাওয়ার ঘটনাটা শুনে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। নন্দিনীর বাবা তাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু নন্দিনীর মায়ের চোখ মুখ দেখে রাকা বুঝতে পারে নন্দিনীর মা হয়তো তাদের কিছু একটা বলতে চাইছে। নন্দিনীর বাবা বাড়ি থেকে চলে যাওয়ার পর রাকা আর টিনটিন আবারও নন্দিনীর বাড়িতে গেলে নন্দিনীর মা তাদের বলে, আমার কারণেই আসল খুনি এখনো ধরা পড়েনি। নন্দিনীও বাঁহাতি ছিল আর ছবি আঁকতে খুবই ভালোবাসতো, যা তার বাবা একদমই পছন্দ করতেন না। তাই ওর বাবাকে না জানিয়েই আমি চুপি চুপি ধ্রুবর কাছে আঁকা শেখার ব্যবস্থা করে দিয়েছিলাম। দুর্ঘটনার দিন নন্দিনী বাস থেকে নেমে আমার কাছ থেকে আঁকার সরঞ্জামগুলো সব নিয়ে ধ্রুবর কাছে স্পেশাল ক্লাসে গিয়েছিল। নন্দিনীর মায়ের
মায়ের কথাগুলো শুনে রাকা নিশ্চিত হয় যে সমীর সেই ঘটনাস্থলে তখন ছিলই না। তারপর আমাদের ধ্রুবকে দেখানো হয়, সে তার মায়ের ছবির দিকে তাকিয়ে তার ছোটবেলার কথা ভাবছিল। ছোটবেলায় যখন ধ্রুবর মা ধ্রুবকে আর বুলটিকে আপত্তিকর অবস্থায় দেখে নেয়, তখন তিনি ছাদে গিয়ে তাকে প্রচন্ড মারধর করে। ধ্রুবর মা বুলটিকে যখন মারধর করছিল, সেই সময় বুলটি ধ্রুবর মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। ছাদের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছিল সেগুলো ধ্রুব আড়াল থেকে দেখছিল। এই ঘটনায় ধীরে ধীরে তাকে একজন সাইকো বানিয়ে দেয়। এরপর থেকেই বুলটির মতো মেয়েদের প্রতি তার প্রবল ঘৃণা জন্মায়। তারপর আমরা ধ্রুবকে দেখি সেই ছবির পেছন থেকে একটা গোপন ছুরি বের করে এবং তার মায়ের ছবিকে বলে, মা, আমি আরো একজন বুলটি পেয়ে গেছি। এই কথাটা শুনেই আমরা বুঝতে পারি বিন্তি আর নন্দিনীর খুনের পেছনে একমাত্র হাত ছিল ধ্রুব। তারপর আমরা রাকাকে দেখি সে নন্দিনীর মাকে নিয়ে সমীরের কাছে যায়। সেখানে গিয়ে নন্দিনীর মা সমীরের কাছে ক্ষমা চেয়ে বলে, পরিবারের চাপে আমি এতদিন সত্যিটা বলতে পারিনি। যেদিন সমীর নির্দোষ প্রমাণ হলো, আমি সত্যিই মন থেকে অনেক খুশি হয়েছিলাম। তারা যেই ঘরটাতে বসেছিল সেই ঘরের মধ্যে তুলির রাখা কয়েকটা ছবি দেখে নন্দিনীর মা বলে, তুলির আঁকার ধরন আর নন্দিনীর আঁকার ধরন একই। রাকা তখন নিশ্চিত হয় যে তুলিও বামহাতি আর ধ্রুবর ছাত্রী। এটা নিশ্চিত করার পর রাকা মামলার শেষ রহস্য উন্মোচন করার জন্য বিন্তির ভাইকে ফোন করে জিজ্ঞাসা করে, আচ্ছা, সেই রঙিন নামের ছেলেটির একটু বর্ণনা দাও তো। বিন্তির ভাই তখন বলে, ছেলেটির গায়ের রং শ্যামলা আর চুলগুলো একটু কোকড়া। ধ্রুব নামের ওই ছেলেটির বর্ণনার সঙ্গে ধ্রুবর হুবহু মিল পায়। তারা নিশ্চিত হয় যে ধ্রুবই আসল খুনি। তারপর তারা সবাই মিলে তাড়াহুড়ো করে তুলির স্কুলে যায়, কিন্তু স্কুলে গিয়ে তারা জানতে পারে যে তুলি আজকে স্কুলেই আসেনি। তুলির এক বান্ধবীর কাছ থেকে তারা জানতে পারে তুলি আর ধ্রুব আজ এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ দেখা করতে গেছে। অন্যদিকে ধ্রুব তুলিকে নিয়ে সেই ভয়ঙ্কর খেলার প্রস্তুতি নিচ্ছিল। সে বডি পেইন্টিং শেখানোর অজুহাতে তুলির অনেক কাছাকাছি চলে আসে। ধ্রুব যখন তার ড্রেসটা চেঞ্জ করতে যায়, সেই সময় তুলি তার বান্ধবীকে সেই জায়গার একটা ছবি পাঠিয়ে দেয়। সেই জায়গার ছবি দেখে টিনটিন রাকারা সেই লোকেশনে চলে আসে। ধ্রুব যখনই তুলির ওপরে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়তে যায়, তখনই সমীর এসে নিজের মেয়েকে বাঁচিয়ে নেয় এবং তাদের মধ্যে শুরু হয় লড়াই। তখন সমীর তার মেয়ের কাছে প্রমাণ করে দেয় যে সে সত্যিই নির্দোষ। যখন বাবা আর মেয়ের এতদিন পরে মিল হলো, সেই মুহূর্তে ধ্রুব পেছন থেকে সমীরকে আঘাত করে এবং তারা মারামারি করতে করতে দুজনেই সেই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তারপর পুলিশ এসে ধ্রুবকে গ্রেপ্তার করে আর সমীরকে হসপিটালে নিয়ে যায়। সমীর সমাজের কাছে নির্দোষ প্রমাণ হয় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।